মমতা ব্যানার্জি কি অপরাজেয়? তাকে কিভাবে হারানো সম্ভব, এটা কি মনে হয়? রাজনীতিতে দেখো কেউ অপরাজেয় নয়। যখন 34 বছরের বাম শাসন ছিল তখন সবাই ভাবতো যে বামের হয়তো অপরাজেয়। আজকে তারা বিধানসভাতে শূন্য, 235 থেকে শূন্য। বিষয় হলো মমতা ব্যানার্জির রাজনীতিকে ট্যাকেল করার জন্য যে পরিমাণ স্ট্র্যাটেজি দরকার সেটা পশ্চিমবঙ্গের আমার মনে হয় না বিরোধীরা আদৌ কেউ বোঝেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোর কিছু ভোট ব্যাংক তাদের মূল ইস্যুগুলো কী এগুলো নিয়েও বিরোধী নেতাদের কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না। একটার পর একটা তত্ত্বে জাম্প করেন। কখনও ভাবেন যে বিজেপিকে পুশ আউট করে হয়তো মমতা খাওয়ানো সম্ভব, কখনও ভাবেন যে কোনো গণ আন্দোলনকে অরাজনৈতিক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা সম্ভব। এরকম বিভিন্ন একটার পর একটা দেখবে আঁকড়ে ধরেন। কখনও তুমি দেখতে পাবে যে বাম কংগ্রেস আইএসএফের জোট হচ্ছে 21-এ ডেসপারেটলি, আবার কখনও তুমি দেখবে ডেসপারেটলি এই যে যেমন উপনির্বাচনে জোট হলো না কংগ্রেসের সঙ্গে। তো এই যে জিনিসগুলো, লোকসভাতে আবার আইএসএফের সঙ্গে জোট হয়নি। সো এর থেকে বোঝা যায় যে বেসিক মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি কোন জায়গায় বাকিদেরকে হারাচ্ছেন এটা সম্পর্কে বাকিদের দুর্বল শুধু নয়, বিরোধীরা অ্যাকচুয়ালি যেন মনে হয় না ক্লুলেস। এখান নিয়ে আমি দুটো কথা বলবো। দেখো মমতা ব্যানার্জি, আমি এটা বারবার সব জায়গায় বলেছি যে মমতা ব্যানার্জি ইজ আ কম্বিনেশন অফ 3M। এম ফর মমতা, এম ফর মুসলিম, এম ফর মহিলা। ঠিক আছে। দ্বিতীয় কথা হলো যে পুরো দেশ জুড়ে যদি তুমি ভোটিং প্যাটার্ন দেখো, কর্ণাটকা, তেলেঙ্গানা, সব জায়গায় যেখানে যেখানে বিজেপির একটু উত্থান হয়েছে সেখানে যে মুসলিম কমিউনিটি, কারণ এখানে আমি মুসলিম কমিউনিটি এই জন্য উল্লেখ করছি, 2021-এর তথ্য বলে, ভোটিং তথ্য বলে যে ভোট যে পোল হয়েছিল তার মধ্যে প্রায় 30 থেকে 31% মুসলিম ভোট পোল হয়েছিল। তাহলে এখানে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর পশ্চিমবঙ্গের মতো রাজ্যে। বিষয় হলো যে তুমি যদি কর্ণাটকা দেখো যেটা লোকাল দল ছিল জেডিএসের কাছে প্রায় 14 থেকে 15% মুসলিম ভোট ছিল। যখন এই লাস্ট বিধানসভা নির্বাচনে যখন দেখা গেল বিজেপি সেখানে স্ট্রং, তো বিজেপির বিরুদ্ধে মুসলিমরা একতরফা শিফট করলো কংগ্রেসের দিকে, বিকজ বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসে মুভ করতে হবে। তাহলে বাকিরা কী করলো, এই অপশনটাই ক্রিয়েট করতে পারলো না যে বিজেপিকে তারা হারাতে পারে। তুমি আবার চলে এসো তেলেঙ্গানাতে লোকাল দল হচ্ছে বিআরএস, যারা সরকারে ছিল তাদের কাছে একটা হিউজ পরিমাণে মুসলিম ভোট ছিল সেখানে। সেটাও তুমি দেখো, সেখানেও যখন দেখলাম বিজেপিকে স্ট্রং হতে তখন পুরো ভোটটা মুভ করলো রেবন্ত রেড্ডির কংগ্রেসের দিকে। তাহলে এই যে মুসলিম ভোট 30 বা 31% এটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে যায় যখন এখানকার বিরোধীরা ক্রমাগত বিজেপিকে পুশ করতে থাকে। বিজেপিকে পুশ করতে থাকলে যেটা হবে, এই ভোট প্যাটার্নটা কখনোই ভাগ হবে না। এর আগে আমরা কি দেখতাম যে জ্যোতি বসু, দেখো আমি কখনোই মনে করি না যে জ্যোতি বসু তো বিজেপির বিরুদ্ধেও তাদের কথাটা বলে দিচ্ছি না সুর চঙাটা ফ্যাক্টর না। একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে বামেদের আন্দোলনের লোক হচ্ছে আর ভোটটা গিয়ে পড়ছে বিজেপিতে, ভোটিং শিফটটা হচ্ছে বিজেপির দিকে, তার কিছু তো একটা ব্যাপার আছে। আমরা যখন দেখলাম 2016 থেকে 19-এ প্রায় 23% ভোট শিফট হলো, এদের 23% কমলো, 23% বাড়লো। এ তো কোনো একটা কারণ আছে। তুমি দেখবে ধর্মতলাতে আরজি কর্ণে অনশন হচ্ছে, সেখানে ভিড় করছেন বামেরা আর ভোটটা গিয়ে বাড়ছে বিজেপির। এটা তো কিছুটা কানেকশন থাকতে হবে, নাহলে তার পসিবল নয়। গণ আন্দোলন করছে একজন, আমরা গণ আন্দোলনের যদি ইতিহাস দেখি রাজনীতির ক্ষেত্রে, তুমি গণ আন্দোলনে কখনো এটা পাবে না যে একটা দল গণ আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে আর একটা দলের ভোট বাড়ছে। এটা ইম্পসিবল, যদি না সেখানে ভিতরে কোনো একটা ফিসি ব্যাপার থাকে। প্রথম কথা হলো এটা ফিসি ব্যাপারটা। মূল ব্যাপারটা হলো ন্যারেটিভের অভাব। কেন আমি বলছি তোমাকে ন্যারেটিভের অভাব, আবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যতদিন না অবধি এখানকার যে মানুষেরা, বিশেষ করে যারা সংখ্যাগুরু কমিউনিটি, তারা বিজেপিকে এক ধাক্কা দিচ্ছে, এখান থেকে বিজেপিকে প্রধান বিরোধী দল থেকে সরাচ্ছে, ততদিন অবধি তৃণমূলকে হারানো সম্ভব নয়। কারণ হলো এখানে যে 31% মুসলিম ভোটের বিশাল বড় ফ্যাক্টর। দেখো 30% বা 31% মুসলিম ভোটের প্রায় 26 থেকে 27% মমতা ব্যানার্জির দিকে যায়। তাহলে মমতা ব্যানার্জি আর দরকার কত? ম্যাক্সিমাম 14 থেকে 18% ভোট, তার মধ্যে তিনি একটা মহিলা ভোট হিউজ অ্যামাউন্টের পান। তাহলে এই যে প্যাটার্নটা এটা মেনটেন হবে। এটা কেন মেনটেন হচ্ছে? এটা কিন্তু আগে কখনো হয়নি। জ্যোতি বসু যখন ক্ষমতার মধ্য গগনে, তখনও মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মুসলিমরা ভোট দিত কংগ্রেসকে। তাহলে মুসলিম ভোটটা ভাগ হতো কিন্তু সিপিএমের মধ্যে, কংগ্রেসের মধ্যে, তৃণমূলও পেত পরবর্তীকালে। এই জিনিসটা কী করে, এই জিনিসটা বন্ধ হলো কীভাবে? এই জিনিসটা বন্ধ হলো এইভাবে যে বিজেপিকে যেহেতু ক্রমাগত হাওয়া দেওয়া হলো বিভিন্ন জায়গাতে, তুমি অলরেডি যে তুমি আমাকে ডিজিটাল মিডিয়া নিয়ে এসছো, আমি তোমাকে এই মুহূর্তে নাম করে বলে দিতে পারি যে পশ্চিমবঙ্গের বুকে কতগুলো ডিজিটাল মিডিয়া চলছে, আর কোন কোন বিজেপি নেতার পয়সাতে সেগুলো চলে, আর কোন কোন বিজেপি নেতার অফিস থেকে তাদেরকে গাড়ি দেওয়া হয়, এগুলো আমি বলে দিতে পারি। তাহলে যে ন্যারেটিভ সেট করার যে বিষয়গুলো না, দিনের শেষে ন্যারেটিভটা সেট করছে আলটিমেটলি গিয়ে সংঘ, আরএসএস সেট করছে, ভোটটা আলটিমেটলি গিয়ে করাচ্ছে সংঘ। আমি খুব ভালো উদাহরণ দিতে পারি, মেদিনীপুর লোকসভা দারুণ উদাহরণ। কেউ গিয়ে একবার সায়ন ব্যানার্জিকে জিজ্ঞেস করে নেবে যে তার ওখানকার সিপিএমের লোকাল নেতারা তার জন্য ভোট করেছিল নাকি বিজেপির প্রার্থী তমলুক লোকসভায়, নাকি বিজেপির ক্যান্ডিডেট অভিজিৎ গাঙ্গুলির জন্য ভোট করেছিল, জানলেই লোকে প্যাটার্ন বোঝা যাবে। 21-এর বিধানসভা নির্বাচনে ডিস্ট্রিক্ট লেভেলে এগুলো হয়েছে। তাহলে প্রথম যেটা করতে হবে, যদি এই 31% মুসলিম ভোটটা মমতার কাছে একচ্ছত্র গচ্ছিত থাকে, তাহলে মমতা ব্যানার্জিকে হারাতে কেউ পারবে না। কোনো বিশাল বড় ইম্পসিবল কিছু না হলে এটা কখনোই পসিবল নয়। এই বিশাল বড় যেটা ভোট ব্যাঙ্কিংয়ে রয়েছে, এটার জন্য মমতা ব্যানার্জির কাজটা সবসময় সহজ হয়ে যায়। এই জন্য ওকে দেখবে যে মালদা, মুর্শিদাবাদ যত জেলায় পিছিয়ে থাকুক, বা মুসলিম যে জেলাগুলো অধ্যুষিত যতই পিছিয়ে থাকুক, ওকে উন্নতির কথা বলতে হয় না। ইলেকশনের আগে বিজেপির একটা ভয় দেখিয়ে পুরো ভোটটা ক্যাপচার করা যায়।
ঠিক আছে, তো এই জন্য যেটা বিষয়টা হয় যে যতক্ষণ না এই রাজ্যের সংখ্যাগুরুরা বিজেপিকে প্রধান বিরোধী আসন থেকে সরাচ্ছে, যতক্ষণ না এই ভয়টা এখানকার 31% মুসলমানের মধ্যে থেকে যাচ্ছে যে যদি আমরা ভোটটা ভাগ করি তাহলে বিজেপি চলে আসবে, ততক্ষণ অবধি মমতা ব্যানার্জিকে হারানো প্রায় অসম্ভব, যদি কোনো বিশাল কিছু ইম্পসিবল না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্রথম যেটা কাজ হবে যে বিজেপিকে প্রধান বিরোধী দল থেকে সরিয়ে বাকি বিরোধীদের উঠে আসা। যেমন আমি বারবার করে বলছিলাম যে এই উপনির্বাচনটা কেন বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি 6টা উপনির্বাচন ছিল। এই উপনির্বাচনটা গুরুত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দেওয়ার জন্য। তুমি রেজাল্ট আসবে, তুমি দেখতে পাবে, দেখবে আবার হয়তো সহসীমায় উনি 6টাতেই জিতছেন। কিন্তু আমরা যদি দেখতাম যে এই মাদারিহাট বা তালডাংরা বা নৈহাটি এসব জায়গায় বামেদের ভোট ব্যাঙ্ক ছিল 11%, 12% করে। সেই ভোটটা যদি এরা আজকে বাড়িয়ে 20%-এ আনতে পারে, যদি তৃণমূল জিতেও যায়, কিন্তু এদের যদি এই ভোট ব্যাঙ্কটা বাড়ে, তাহলে যেটা হবে মানুষের মধ্যে একটা ভরসা জাগবে। তৃণমূল বিরোধী, এমনকি একটা বড় ফ্যাক্টর হলো তৃণমূল বিরোধী যে ভোট ব্যাঙ্কটা না, যেটা তৃণমূল বিরোধী যে ভোটটা বাম বা বিজেপি পায়, তাদের একটা বড় অংশের এই বিশ্বাসটা চলেই গেছে যে বামেরা তৃণমূল হারাতে পারবে। তাহলে প্রথমে এই বিশ্বাসযোগ্যতা অর্জন করা, সংখ্যালঘুদের কাছে এই বিশ্বাসযোগ্যতা অর্জন করা যে তোমাদেরকে আমরা প্রোটেকশন দেবো, তোমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস চলছে, তোমাদের আইডেন্টিটি থ্রেট, তোমরা যে মনে করো তোমাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, তোমাদেরকে পিটিয়ে মেরে ফেলা হবে, এগুলো হবে না আমরা থাকলে, আমরা তোমাদেরকে প্রোটেকশন দেবো। আর সেকেন্ড হলো সংখ্যাগুরু ভোটারের কাছে এই বিশ্বাসযোগ্যতা অর্জন করা, তৃণমূল বিরোধী যে সংখ্যাগুরু ভোটার, যে তৃণমূলকে আমরা হারাতে পারি, বিজেপি হারাতে পারে না, বা বিজেপি এসে তৃণমূলের চেয়ে আলাদা কিছু হবে না। তুমি দেখো প্রতিটা ইস্যুর পরে সেটিং তত্ত্ব নিয়ে তো চিল্লানো হয় তো, প্রতিটা ইস্যুর পরে বলা হয় সিবিআইয়ের সঙ্গে দিদির সেটিং, মোদি অমিত শাহের সঙ্গে অভিষেকের সেটিং, কিন্তু এর ভোটে কি কোনো ইফেক্ট পড়ে? তাহলে কী হচ্ছে বিষয়গুলো হচ্ছে যে এখন ভোটটা এখন হয়ে গেছে হচ্ছে, হ্যাঁ মানে ইস্যুগুলো যেটা হচ্ছে ন্যারেটিভে পরিণত হচ্ছে না, ভোট এখন হয়ে গেছে কর্পোরেট টাইপের, এখন ভোট হয় ন্যারেটিভে। ভোট এখন ভোট তো হয় না, এখন ভোট করাতে হয়। লক্ষ্য করে দেখো ভোট করাতে হয় একদম লাস্ট 2014 পর থেকে আমরা দেখেছি পুরো ভোটিং এই প্যাটার্নটা হয়ে গেছে, এটা কর্পোরেট সেক্টরে হয়ে গেছে, কর্পোরেট টাইপের। ভোট করাতে হবে, ন্যারেটিভ পুশ করতে হবে। তাহলে সমস্যা হচ্ছে যে বিজেপি প্রতিবার 5 মাস আগে এসে একটু বিভাজন করে দিয়ে তারা একটা বড় অংশের ভোট নিয়ে যায়। আর যে বামেরা টানা 5 বছর ধরে, বা বাকি যে বিরোধী দল টানা 5 বছর ধরে রাস্তায় থাকে, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে, তাদের ভোটটা বারবার কমছে। কারণ ইস্যুগুলো কখনোই ভোটের ন্যারেটিভে গিয়ে যায় না। আর এর বড় কারণ হলো যে কোনটা ন্যারেটিভ হওয়া উচিত এটাও এদের জানা নাই। আমি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি যে 26-এ হয়তো মমতা ব্যানার্জি সিএম ক্যান্ডিডেট লাস্ট। আমি আবারও এখানে খুব স্পষ্টভাবে বলছি, খুব বড় কোনো অঘটন না ঘটলে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো সম্ভব নয়। কিন্তু যেটা হবে এর পরবর্তীকালে, যেটা এখন থেকে এম করা উচিত, সেটা হলো 31-কে অবশ্যই এম করা উচিত। কেন 31 এম করা উচিত? 31-এ যেটা হবে, ক্ষমতাটা মমতা থেকে অভিষেকে শিফট হবে। মমতা থেকে অভিষেকে যখন ক্ষমতা শিফট হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কার যে সমস্ত নেতা, সেটা মলয় ঘটক হোক, সেটা ফিরহাদ হাকিম হোক, অলরেডি তুমি দেখতে পাবে যে মমতা একটা লবি বাজি একটা কথা হয়, মমতা লবি, অভিষেক লবির, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের একটা টিম বানাচ্ছেন, তিনি মমতার লোকজনদেরকে সরাচ্ছেন যারা সেই সময় ছিল। তিনি কী করবেন, এই মমতার যে সেই সময়ের লোকগুলো তাদেরকে কী করবেন, সেখান থেকে সরাতে শুরু করবেন। এর ফলে তারা কী করবে, বিভিন্ন দলে জাম্প করবে। তাহলে ওই 2031-এ যখন ক্ষমতাটা শিফট হবে মমতা থেকে অভিষেকে, সেই মুহূর্তে তৃণমূল সবচেয়ে ভলনারেবল থাকবে। যদি সেই মুহূর্তে বিরোধীরা অ্যাটাক করতে পারে, তাহলে হয়তো 31-এ গিয়ে সম্ভব, যদি না কোনো কিছু অঘটন ঘটে। অঘটন ঘটলে সেটা আলাদা ব্যাপার, সেটা রাজনৈতিক অঘটন ঘটতে থাকে, যেমন সিঙ্গুর নন্দীগ্রাম আমরা দেখেছি, এবং সেটাকে ন্যারেটিভেও পরিণত করা হয়েছে। এবার তাহলে 26-এ কী লক্ষ্য হওয়া উচিত? 26-এ লক্ষ্য যেটা হওয়া উচিত, দেখো বেছে আমি 294টায় আমি আসন প্রার্থী দিতে পারি, বিরোধীরা দিতে পারে, সিপিএম দিতে পারে, কংগ্রেস দিতে পারে, আইএসএফ দিতে পারে, যে কেউ দিতে পারে। কিন্তু প্রথম কথা হলো যে রিয়ালিটিতে থাকা উচিত, ইলিউশনে ভোগা উচিত নয়। সিপিএমের বর্তমানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম 15 থেকে 20টা সিট টার্গেট করা উচিত, স্পেসিফিক্যালি টার্গেট করা উচিত। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমার যেখানে জেতার চান্স আছে আমি সেখানে প্রার্থী দেব। যেমন স্পেসিফিক্যালি যেমন মুর্শিদাবাদের মধ্যে জলঙ্গি সিট টার্গেট করা উচিত, স্পষ্ট কথা। জলঙ্গিতে তারা এবারে লোকসভা সম্ভবত প্রথম হয়েছে, গতবার সম্ভবত সেকেন্ড হয়েছে। বেছে যে 20 থেকে 25টি সিটে ওরা সেকেন্ড হয়েছিল, সেগুলোকে স্পেসিফিকলি টার্গেট করা উচিত। এবং স্পেসিফিকলি টার্গেট করে যেটা করা উচিত, যে কলকাতার এই কিছু মুখকে বারবার তুলে ধরা, ওই শতরূপ, দীপশিতার এইগুলো না করে, ওই যে 25টা সিটকেও টার্গেট করছে, এক্স্যাক্টলি যাদেরকে ওরা ক্যান্ডিডেট করবে 26-এ, এখনও প্রায় 1.5 বছর সময় আছে, তাদেরকে এখন থেকে একজন পলিটিশিয়ান হিসেবে পুশ করা। সেটা মিডিয়ায় হতে পারে, প্রথম শ্রেণীর মিডিয়ায় হতে পারে, লোকাল কাজে হতে পারে, বিভিন্ন আন্দোলনে হতে পারে। তাদেরকে ক্রমাগত পুশ করা এবং তাদেরকে কলকাতার মিডিয়ায় নিয়মিত জায়গা দেওয়া, যেটাকে বলা হয় পলিটিক্যাল প্রোফাইলিং। এখনকার দিনে দাঁড়িয়ে পলিটিক্যাল প্রোফাইলিংটা খুব জরুরি। তাহলে যে 25টা সিটকে তুমি টার্গেট করছো, যেমন আমি যদি ধরো এই সৃজনদার এক্সাম্পল দিই, সৃজন ভট্টাচার্য যথেষ্ট শিক্ষিত একটা ছেলে, যথেষ্ট এডুকেটেড ছেলে, যথেষ্ট সেন্সিবল ছেলে। ও যদি আজকে দাঁড়িয়ে বারুইপুর বা সোনাইপুর উত্তর টার্গেট করা এখন থেকে, এবং এখন থেকে যদি ওখানে ওকে পুশ করা হয় বারুইপুর বা সোনাইপুর উত্তরে, ওই যাদবপুরে পড়ে থেকে কখনো জিততে পারবে না। আমি বলে দিই 26-এও জিতবে না যাদবপুরে যদি তারা বিধানসভা।